ড্রামা শুরু হয় মহাকাশে একটি যাত্রীবাহী প্লেন দেখিয়ে। এর প্লেনের ভিতরে ইউ নামের 10 বছরের এক ছোট্ট মেয়ে সিটে বসে ভিডিও দেখছিল। তবে হঠাৎ করে বাইরের আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে প্লেনের ভিতরে এক জরুরি অবস্থা সৃষ্টি হয়। এই সময় প্লেনের মেইন পাইলটের প্যানিক অ্যাটাক হয় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। এয়ার হোস্টেস যাত্রীদের উদ্দেশ্যে বলে, আমাদের মধ্যে কেউ কি ডাক্তার আছেন? আমাদের পাইলটের প্যানিক অ্যাটাক হয়েছে। তখন ইউ তার পাশের জনকে দেখিয়ে বলে উনি একজন ডক্টর। এটা শুনে এয়ার হোস্টেস অনেক বেশি খুশি হয় এবং তাকে নিয়ে ককপিটে যায়। কিছুক্ষণ পর ইউ তার হাতে একটু সার্জারিক্যাল টুল নিয়ে ককপিটে আসে। আসলে ইউই হলো মেইন ডক্টর আর ওই লোকটা হলো তারই অ্যাসিস্ট্যান্ট। ককপিটে থাকা আরেকজন পাইলট ইউকে দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ সে কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না যে এতটুকু বাচ্চা মেয়ে যে কিনা ডাক্তার হতে পারে। তখন ইউ বলে, এজ ইজ জাস্ট আ নাম্বার। আমি বয়সে ছোট বলে আমাকে কম মনে করবেন না। এরপর ইউ পাইলটকে চেক করলে বুঝতে পারে তার নালিতে ব্লকেজ হয়েছে। ইউ তার গলার কিছু অংশ কেটে দেয়, সেখানে একটা ব্রিথিং টিউব ঢুকিয়ে দেয়, যার ফলে পাইলটের যাত্রায় কোনো রকম প্রাণে বেঁচে যায়। এরপর তার অ্যাসিস্ট্যান্ট তাদেরকে দিয়ে একটা কাগজের সই করায়, যাতে ওই ছোট্ট মেয়েটি যে একজন ডক্টর সেটা তারা কাউকে জানাতে না পারে। প্লেনের ভিতরে অনেক চকলেট দেখতে পায় এবং সে তার কাজের বিনিময়ে ওই চকলেটগুলি নেয়। আসলে ইউ কোনো সাধারণ মেয়ে নয়, তার বয়স অনেক কম হলেও মেডিকেল সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং সে তার সমস্ত ট্রিটমেন্ট এবং খুব দক্ষতার সাথেই করে। এখানে আমরা জানতে পারি ইউ এবং তার মেন্টর একটা সিক্রেট মিশনে রয়েছে। তাদের মূল উদ্দেশ্য হলো ইউর বাবা মার হত্যাকারীকে খুঁজে বের করা। ইউর মেন্টর তেতসিয়া যখন একজন মেডিকেল ইন্টার্ন ছিল, তখন ইউর বাবা কোচি তেরাসিমা তাকে ট্রেনিং দিয়েছিল। ইউর বাবা একজন প্রসিদ্ধ হার্ট সার্জন এবং তার অসাধারণ স্কিলের কারণে তার অনেক সুনামও ছিল। তবে দুর্ভাগ্যবশত একটি ব্লাস্টের কারণে ইউ এর বাবা মারা যায় এবং তেতসিয়ার একটি হাত নষ্ট হয়ে যায়। এরপর থেকেই ইউ এবং তেতসিয়া একসঙ্গে কাজ করতে শুরু করে এবং তারা তাদের এক্সপেরিমেন্টাল কাজের জন্য 100 মিলিয়ন ইউন, একটা কনফিডেন্সিয়াল একুইপমেন্ট এবং বেশ কিছু চকলেট দাবি করত। পুরো পৃথিবীতে কেউই জানতো না যে চকলেট ডাক্তার আসলে কে, আর ইউ চাইতো না যে এটা কেউ জানতে পারুক। এই কারণে তারা চিকিৎসা করার এগ্রিমেন্ট সাইন করে নিত এবং চিকিৎসা শেষ হলে তাদের এগ্রিমেন্ট অনুযায়ী চকলেট নিত। অনেকেই চেষ্টা করছে এই চকলেট ডাক্তারকে সেটা জানার জন্য, তবে এখনো অব্দি কেউ সফলতা পায়নি। তেমন একজন হলো ওকাসুমি। সে একজন জার্নালিস্ট এবং চকলেট ডাক্তার আসলে কে সেটা জানার জন্য সে একদমই ব্যাকুল হয়ে রয়েছে। সে সন্দেহ করে তেতসিয়ার আর চকলেট ডাক্তারের সঙ্গে কোনো কানেকশন রয়েছে, কারণ একবার বিমানবন্দরে তেতসিয়ার পথেটিক হাতটা সে দেখে নিয়েছিল। ওকাসিম অনেকের কাছেই শুনেছে যে চকলেট ডাক্তারের সঙ্গে একজন ব্যক্তি যায় যার একটা পথেটিক হাত রয়েছে। এরপর ওকাসিম তেতসিয়ার কাছাকাছি আসার চেষ্টা করে যাতে সে চকলেট ডাক্তার সম্পর্কে সন্ধান পেতে পারে এবং সে তেতসিয়াকে তার একটি ভিজিটিং কার্ডও দেয়। এখান থেকে সিন বৃদ্ধ এক ব্যক্তির কাছে শিফট হয়, যে দুটো যুবতী মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। এরপর হঠাৎ করে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। ওই ব্যক্তি হলো পার্লামেন্টের একটি সদস্য এবং একটি পার্টির উচ্চপদস্থ নেতা। বৃদ্ধের ছেলে তার বাবার যাতে দুর্নাম না হয় তাই তাকে হসপিটালে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং চিকিৎসার জন্য চকলেট ডাক্তারকে ফোন করে। তবে অদ্ভুত ব্যাপার হলো তেতসিয়া বৃদ্ধ নেভোরার মেডিকেল কন্ডিশন চেক না করে চিকিৎসাতে রাজি হয়ে যায় এবং নেভোরা ছেলের কাছে 3টি দাবি রাখে। প্রথমত 100 মিলিয়ন ইউয়ান, দ্বিতীয়টা একটি কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট সাইন যাতে তাদের পরিচয়ের বাইরে প্রকাশ না পায়, এবং তৃতীয়ত ওই এলাকার বেস্ট চকলেটটি তাদেরকে দিতে হবে। তেতসিয়ার পর 6 জনের একটা টিম গঠন করে
যাদের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা হলেও তারা সকলেই মেডিকেলি যথেষ্ট দক্ষ। তেতসিয়া তাদের প্রত্যেকেই 10 মিলিয়ন ইউন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 6 জন সদস্যের মধ্যে প্রথম সদস্যের নাম হলো উনাগি। উনাগি ইল খুব পছন্দ করে, তাই তার ডাক নাম সুমায়ুন। উনাগি অস্ত্রোপচারে খুবই দক্ষ এবং তার নার্স হিসেবে খুবই সুনাম রয়েছে। তৃতীয় সদস্য হলো জাতাকা। জাতাকা একজন জুয়ারি ও অ্যানাস্থেসিওলজিস্ট। তাকে জাতাকা ডাকা হয় কারণ তার টাকা পয়সার উপর অনেক টান। তৃতীয় সদস্য একজন মহিলা যার নাম গিলবার্ট। সে একজন এনিমি ক্রিয়েটর এবং একই সাথে ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার। তাকে গিলবার্ট নাম দেওয়া হয়েছে কারণ তার ফেভারিট এনিমি ক্যারেক্টারের নাম গিলবার্ট। সে অপারেশনের জন্য প্রয়োজনীয় টুল ডিজাইন করতে পারবে। আর চতুর্থ সদস্য হলো ওমারে। সে একজন কমেডিয়ান ও রেডিওলজিস্ট। রেডিওলজিতে দক্ষতা থাকার কারণে ডায়াগনোসিসের সুবিধা হয়। এরপর পঞ্চম সদস্যের নাম হলো ইস্যু। সে একজন হাউসওয়াইফ এবং নার্স আর তার স্মৃতিশক্তি অসামান্য। সবশেষে ষষ্ঠ হলো দেগাবা। সে একজন দয়ালু ভলেন্টিয়ার এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তার দায়িত্ব ছিল সমস্ত ল্যাব টেস্ট যাতে সে সঠিকভাবে সব টেস্টের রিপোর্ট যাতে সঠিক আসে সেটার উপর নজর রাখা। অন্যদিকে তেতসিয়া একটি আর্টিকেল পড়ছিল যেখানে ইউর বাবা মার মৃত্যু সম্পর্কে লিখেছিল। সবাই এটাকে দুর্ঘটনা বললেও এই এটাকে হত্যা বলা হয়েছে। আর ওই আর্টিকেলটি ওকাসুমি লিখেছিল। তবে হত্যার কোনো প্রমাণ না থাকায় ওই আর্টিকেলটা মান্যতা পায় না। তেতসিয়ার পর ওকাসুমির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় যাতে সে ওই আর্টিকেলের ব্যাপারে জানতে পারে। তবে তারা যখনই দেখা করত ওকাসুমি ওই আর্টিকেলস এর ব্যাপারে খুব একটা ডিটেলস বলতো না। আর ওকামি মনে করত তেতসিয়া হলো ওই চকলেট ডাক্তার, তাই সে তার ব্যাপারে আরো জানার এবং প্রমাণ জোগাড় চেষ্টা করতে থাকে। তেতসিয়া বলে এই হাত দিয়ে সার্জারি করা কোনোভাবেই সম্ভব নয়, যার ফলে ওকাসুমির সন্দেহ কিছুটা ফিকে পড়ে যায়। সেই দিনের রাতের বেলায় তেতসিয়া বাকি 6 জন সদস্যকে নিয়ে একটা মিটিং করে কারণ তারা তাদের প্রথম ক্লায়েন্টের চিকিৎসা নিয়ে আলোচনা করতে চাইছিল। প্রথম ক্লায়েন্ট নোবার ব্রেন হ্যামারেজ হয়েছিল এবং অপারেশনে একটু ভুল হলে তার ব্রেনের নার্ভাস সিস্টেম সম্পূর্ণ ড্যামেজ হয়ে যাবে। টিমের বাকিরা এরপর তাকে চকলেট ডক্টরের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তেতসিয়া বলে অপারেশন শুরু হলেই তোমরা সবকিছু জানতে পারবে। তারপর 100 মিলিয়ন ইউন কনফিডেন্সিয়াল পেপারে সাইন করে এবং চকলেটের ডিমান্ড পূরণ হলেই তারা ক্লায়েন্টের দ্বারা প্রস্তুতকৃত অপারেশন রুমে প্রবেশ করবে। এরপর অপারেশনটা যখন শুরু হতেই যাচ্ছিল ঠিক তখনই সেখানে একটা বাচ্চা চলে আসে, যাকে দেখে সেখানে থাকা সবাই বেশ অবাক হয় এবং তাদের টেনশন আরো বেড়ে যায় যখন তারা জানতে পারে এই বাচ্চা মেয়েটি হলো আসলে চকলেট ডাক্তার এবং সেই অপারেশনটা কিভাবে করবে কিছুজন এই ব্যাপারে আপত্তি জানালেও এও তার কাজ শুরু করে এবং বাকিদেরও অপারেশনে মনোযোগ দিতে বলে যারা ধীর গতিতে কাজ করছিল। ইউ তাদেরকে অনেক বকা দেয়। এরপর খুব সাবধানতার সাথে ইউ ওই রোগীর ব্রেনের খুলিটাকে খুলে ফেলে, যার ফলে ব্রেনের ভিতরটা স্পষ্ট দেখা যাচ্ছিল এবং ইউ দক্ষতার সাথে সার্জারি শুরু করে দেয়, যা দেখে সেখানে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যায়। সার্জারির সময় তেতসিয়ার 2 বছর আগের একটা ঘটনা মনে পড়ে। সেদিন ইউর বাড়িতে একটা পার্টি হচ্ছিল। ইউ অন্য সমস্ত বাচ্চাদের থেকে একদমই আলাদা ছিল। সে অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলা থেকে সার্জারির ভিডিও দেখতে অনেক মেডিকেলের বই পড়তে খুব ভালোবাসতো। ওই সময় হঠাৎ করে তাদের বাড়িতে একটা ব্লাস্ট হয় আর মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ হয়ে যায়। ধামাকার আগে ইউ তার বাবার রুমে একজন মুখোশ পরা ব্যক্তিকে দেখেছিল যার গায়ে একটা ডিএনএ ট্যাটু ছিল। এরপর ইউ তার বাবা মাকে সেখানে অজ্ঞান অবস্থায় দেখে এবং সে সেখানে বসেই কাঁদতে শুরু করে। ঠিক সেই সময় সেখানে তেতসিয়া আসে এবং ইউকে নিয়ে যায়। কোন রকম সেখান থেকে পালিয়ে বাঁচে। তেতসিয়ার মনে হচ্ছিল কেউ একজন ইউকে মারার চেষ্টা করছে। এরপর জঙ্গলের পথ দিয়ে পালানোর সময় ইউ লক্ষ্য করে তেতসিয়ার একটা হাত সম্পূর্ণ পুড়ে গেছে। সে চেক করলে বুঝতে পারে
ওই হাতের সমস্ত কোষ ডেড হয়ে গেছে, তাই আর ওই হাতটা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। ইউ সার্জিক্যাল টুল ব্যবহার করে সেখানে তার হাতটা কেটে ফেলে। সিন পুনরায় বর্তমানে চলে আসে। এই সময় তেতসিয়ার কাছে ওকাসুমের ফোন আসে। সে জানায় 2 বছর আগে হয়ে যাওয়া ওই ব্লাস্টের আসল মাস্টার মাইন্ড হলো একজন পলিটিশিয়ান, এবং ওই পলিটিশিয়ানের সঙ্গে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কিছুটা অবৈধ চুক্তি রয়েছে, যেটা ইউর বাবা জানতো। সে সবার সামনে এটা আনতে চেয়েছিল, তাই ওই পলিটিশিয়ান ইউর বাবাকে মেরে ফেলেছে। আর ওই পলিটিশিয়ান হলো নোভার, অর্থাৎ বর্তমানে ইউজার চিকিৎসা করছে সেই হলো তার বাবার আসল হত্যাকারী। তখন তার অনেক রাগ হয়, সে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার বাবা মাকে ফিরিয়ে দাও। ইউ চেয়েছিল তার অপারেশনটা সেখানেই থামিয়ে দিতে, তবে তার বাবা মার দেওয়া শিক্ষা তাকে এটা করতে বাধা দেয়। তার বাবা তাকে বলেছিল ডাক্তারের কাজ হলো রোগীর জীবন বাঁচানো, সে যতই খারাপ কাজ করুক তা সত্ত্বেও তার জীবন বাঁচানোটাই ডাক্তারের মূল উদ্দেশ্য। এই কথাটা মাথায় রেখে ইউ তার চিকিৎসা চালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। সার্জারির পর তেতসিয়া তার ক্লায়েন্টকে তার বাবার 2 বছর আগে করা ঘটনার কথা জানায় এবং তাকে পার্টি লিডারশিপ ইলেকশন থেকে নাম সরিয়ে নেওয়ার কথা বলে। এরপর তেতসিয়া প্রত্যেক সদস্যকে 10 মিলিয়ন ইউন দিয়ে দেয়। ইউ প্রত্যেককে একটা করে চকলেট দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ চলে আসে, তবে সৌভাগ্যবশত তার আগেই তাদের পুরো টিম সেখান থেকে পালিয়ে যায়। ফিরে এসে টিমের বাকি সদস্যরা জানতে পারে ইউ গত 2 বছর ধরে স্কুলে যাচ্ছে না। ইউনিয়েগি অর্থাৎ যে সাইকোলজি জানে, সে ইউর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করে। সে ইউকে বলে, তুমি কি নতুন বন্ধুদের সাথে স্কুলে যেতে চাও? ইউ বলে না, তবে সে ইউ এর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছিল সে আসলে স্কুলে যেতে চায়। ইউকে প্রমিস করে সে তাকে একটা নতুন স্কুলে ভর্তি করার ব্যবস্থা করবে। খেলার মাঠে ইউ তার সমস্ত বন্ধুদেরকে জানায় সে তাদের স্কুলে ভর্তি হতে চলেছে। এটা শুনে ইউর বন্ধুরা খুব খুশি হয়। আর অন্যদিকে তেতসিয়া এবং ইউর কাছে অনেক অর্থ থাকলেও তাদের থাকার জন্য কোনো স্থায়ী জায়গা ছিল না। তারা প্রায় তাদের গাড়িতে ঘুমিয়ে রাত কাটাতো। একদিন তেতসিয়ার কাছে একটা মহিলার ফোন আসে। সে তার রিপোর্ট পাঠালে জানা যায় যে তার রক্তনালীতে এড্রিনালিন টিউমার রয়েছে। অন্যান্য সব ডাক্তাররা আগেই বলে দিয়েছে এই রোগ কোনোভাবেই সারানো সম্ভব নয়, তাই মহিলাটির শেষ ভরসা চকলেট ডক্টর। তবে তেতসিয়া যখন মহিলাটিকে তার 3টি কন্ডিশনের কথা বলে, তখন মহিলাটি বেশ অবাক হয়, কারণ তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব ছিল না। তার পক্ষে কখনোই সম্ভব নয়। কিছুক্ষণ পর তারা একটা নিউজ দেখতে পায়, যা দেখে তারা পুরোপুরি হতবাক হয়ে যায়। আগের দিন তারা যাকে বাঁচিয়েছিল, অর্থাৎ সেই পলিটিক্যাল লিডার নোভার, ও মারা গেছে এবং জানা যায় সে আত্মহত্যা করেছে। এটা দেখে তেতসিয়া খুব বেশি দুঃখী হয়ে পড়ে, কারণ এত চেষ্টা করার পরেও 2 বছর আগে সেই প্লাস্টের কোনো প্রমাণ তারা জোগাড় করতে পারেনি। অন্যদিকে নোভারও ছেলে হঠাৎ করে উধাও হয়ে যায়। তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। সেদিন দুপুরবেলা তেতসিয়া ওকাসুমির সঙ্গে দেখা করতে যায়। তারা নোভার ওই আত্মহত্যা নিয়ে কথা বলছিল, তবে ওকাসুমি মনে করতো নোভার মারা যাওয়াটা কোনো আত্মহত্যা নয়। ওকাসুমি বলে 2 বছর আগে সে একটা আর্টিকেলে লিখেছিল যেটাতে সে স্পষ্ট উল্লেখ করেছিল ব্লাস্টটা একটা পরিকল্পিত হত্যা। তবে তার কাছে এই ব্যাপারে কোনো প্রমাণ না থাকায় কেউ তাকে বিশ্বাস করছিল না। তেতসিয়া ওকাসিমকে চকলেট ডাক্তারের ব্যাপারে কোনো তথ্য না দেওয়ায় ওকাসিমও এই হত্যার ব্যাপারে ডিটেলস বলতে কিছুটা দ্বিধাবোধ করছিল। তখন তেতসিয়া তাকে একটা ভিডিও দেখায়, যেখানে ব্লাস্টে মারা যাওয়া হার্ট সার্জারি মেয়ে ইউ ছিল। তেতসিয়া বলে ওকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। আসলে ইউর প্রাণ বাঁচানোর জন্যই আমি তাকে নিয়ে সিঙ্গাপুরে চলে গিয়েছিলাম। ভিডিওতে ইউ বলে সে ওই দিন ক্রিমিনালকে দেখেছিল, এমনকি তার সাথে কথাও বলেছিল। তেতসিয়া 2 বছর আগে একবার ইউকে নিয়ে পুলিশ স্টেশনে গিয়েছিল। তারা পুলিশকে জানায় এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হলো একটা পরিকল্পিত হত্যা। তবে পুলিশ তার কথা বিশ্বাস করে না। এই সময় এক মহিলা, যার হাতে ডিএনএ ট্যাটু ছিল, সে
ইউকে কে কিডন্যাপ করার চেষ্টা করে। আর এই কারণেই আমি ইউকে কে নিয়ে সিঙ্গাপুরে চলে এসেছি। পরের দিন ওকাসেমি একটা মাফিয়া হেড অফিসের একজনের সঙ্গে দেখা করতে যায়, যার নাম ছিল সাবারুতোর। আর আর্টিকেলে ইউর বাবা হত্যার জন্য সাবারু তরুণ নামই উল্লেখ করেছিল। তখনই সেখানে একজন যুবতী মহিলা আসে। সে মহিলাদের চতুর্থ পীরের হেড। সে মেনে নেয় সাবারুতোরই এই হত্যাতে যুক্ত ছিল, তবে সে বলে তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আমাদের গ্যাং এরকম হত্যা সমর্থন করে না। তাছাড়া সে আমাদের লিডারের উপরেও হামলা করেছিল। এই কারণেই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি এবং বর্তমানে তাকে আমরা শত্রু হিসেবে মনে করি। এসব শোনার পর ওকাসুমি সেখান থেকে চলে যায়। ওকাসুমি চলে যাওয়ার পর মহিলাটি অসুস্থ হয়ে পড়ে। আমরা জানতে পারি এই হলো সেই মহিলা যে তেতসিয়াকে ফোন করেছিল চকলেট ডক্টরের কাছে চিকিৎসা নেওয়ার জন্য। তবে সেই সময় সে একজন সাধারণ মহিলা ছিল এবং সে তার চিকিৎসা খরচ বহন করতে সক্ষম ছিল না। এরপর মহিলাটি চমকে যায় যখন সে দেখে তার সব কোঅর্ডিনেট তাকে 100 মিলিয়ন ইউন দেয়। আর সাব কোঅর্ডিনেট তাকে রিকোয়েস্ট করে সে যাতে এই টাকাটা দিয়ে তার চিকিৎসা করায়, কারণ সে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সে রাতে ওকাসুমি তেতসিয়াকে বলে সাবারুতোরু 2 বছর আগে হওয়া ব্লাস্টের দ্বিতীয় মাস্টারমাইন্ড ছিল। তার গ্যাং থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এবং এখন তার কোনো খবর নেই। তাদের লিডার সাবারুতোরু কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছে। এরপর তেতসিয়া ওকামির কাছে মেয়েটার ছবি রেখে চিনতে পারে যে তেতসিয়া দ্রুত তার সমস্ত মেম্বারদেরকে ডেকে পাঠায়, কারণ তাদের পরবর্তী ক্লায়েন্ট হলো একজন মহিলা আর তার রক্তনালীতে টিউমার রয়েছে। অপারেশন করাটা খুবই বিপজ্জনক ছিল, কারণ একটু ভুল হলে অতিরিক্ত ব্লিডিং এর কারণে সিচুয়েশনটা হাতের বাইরে চলে যেতে পারে। এরপর তারা তাদের ইউনিফর্ম পরে ক্লায়েন্টের কাছে যায় এবং তারা মহিলাটিকে দেখে বেশ অবাক হয়। সে কোনো সাধারণ মহিলা ছিল না, সে একজন গ্যাং লিডার। ওই গ্যাং এর মেম্বাররা তাদের সমস্ত কন্ডিশন মেনে নেয়, তবে তারা বলে সার্জারিতে যদি কোনো রকম ভুল হয় সেটা তারা মেনে নেবে না। তারা তাদেরকে একটি রুমে নিয়ে যায়। শুরু হতে যাচ্ছিল মেডিকেল ইতিহাসে এক অবিশ্বাস্য সার্জারি। তবে ঠিক সেই সময় ওই গ্যাং মেম্বাররা যেটা দেখে সেটা তার স্বপ্নেও কল্পনা করতে পারেনি, কারণ এই ভয়ঙ্কর সার্জারিতে ডাক্তার হিসেবে মুখ্য ভূমিকা পালন করছে ছোট্ট একটা বাচ্চা মেয়ে। মহিলাটি ওই ছোট্ট ডাক্তারের উপর তাদেরকে ভরসা রাখতে বলে। ওই মহিলাটিকে তার উপর ভরসা রাখতে বলে এবং সে কথা দেয় তার সার্জারিটা সে সফলভাবেই করবে। এরপর অপারেশনটা শুরু করে। তবে বাইরে হঠাৎ করে একটা গন্ডগোল শুরু হয়। সাবারি নামের একজন ব্যক্তি ওই গ্যাং মেম্বারদের উপর আক্রমণ করে এবং তাদের উপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তবে এতে একদমই প্যানিক হয় না এবং সে সমস্ত সদস্যকে বলে অপারেশনে মনোযোগ দাও। এভাবেই সে রক্তনালীটা সাবধানতার সাথে সার্জারি করতে থাকে। সৌভাগ্যবশত গ্যাং এর মেম্বাররা সাবারিকে ধরে ফেলে। এদিকে মহিলাটির সার্জারি সম্পন্ন করে। শেষে তারা চেয়ারের সাথে সাবারের হাত পা বেঁধে তার পরিচয় জানার চেষ্টা করে। এই সময় বুঝতে পারে এই হলো সেই ব্যক্তি যার সাথে আজ থেকে 2 বছর আগে ব্লাস্টের ঠিক আগ মুহূর্তে তার দেখা হয়েছিল। এরপর সে তার হাত দেখলে সেখানে ডিএনএ ট্যাটুটি দেখতে পায়। তেতসিয়া তাকে জিজ্ঞাসা করে তোমাকে ব্লাস্টিংটা করতে কে বলেছিল। তবে হঠাৎ করে সেই সময় পুলিশের গাড়ি সাইলেন্স শোনা যায়। তাই এবং তেতসিয়া তাদের সমস্ত মেম্বারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে সেখানে থেকে চলে যাওয়া আগেই সেই মহিলাটির কাছে যায় এবং তার ফেভারিট চকলেট দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায়। এরপর তারা তাদের ঠিকানায় ফিরে আসে। সেখান থেকে ফিরে এসে তেতসিয়ার কাছে নতুন স্কুলে ভর্তি হওয়ার জন্য আবদার করে। তেতসিয়া বাবাকে প্রমিস করেছিল সে তার খেয়াল রাখবে, তাই সে আবদারে রাজি হয় এবং তাকে স্কুলে যাওয়ার জন্য নতুন ব্যাগ কিনে দেয়। নতুন স্কুলে নতুন বন্ধুদের পেয়ে বেশ খুশি হয়ে যায়। এদিকে তেতসিয়া খবর পায় সাবারি গ্যাং এর উপর আক্রমণ করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু কোনো এক অজানা কারণবশত তাকে সাথে সাথেই ছেড়ে দেওয়া হয় এবং তারপর থেকেই সে একদম নিখোঁজ হয়ে যায়। খবরটা জানা মাত্রই তেতসিয়া আরো সাবধান হয়ে যায়, কারণ সাবারি অনেক ভয়ঙ্কর একজন ব্যক্তি এবং তার নামে অনেক ক্রিমিনাল রেকর্ডও রয়েছে।
এদিকে স্কুল থেকে ইউকে স্কুল ভিজিটরের জন্য একটি আমন্ত্রণ পত্র দেওয়া হয়, যেখানে তার বাবা মাকে স্কুলে দেখা করার কথা বলা হয়। ইউ এটা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে বুঝে উঠতে পারছিল না তার বাবা মার জায়গায় সে কাকে নিয়ে যাবে। এদিকে এক সদস্য ওমারের এসে জানায় সে একটি টিভি কমেডি শোতে চান্স পেয়েছে এবং সে সবাইকে তার শোটা দেখার জন্য আমন্ত্রণ জানায়। তবে কোনো মেম্বারে তার শোতে যেতে আগ্রহী ছিল না, কারণ ওমারের জোকাস দের খুব একটা পছন্দ হতো না। তবে তারা জানতে পারে এই শোতে ফেমাস আইডল গ্রুপ ওয়ার্ল্ড ক্লাস আসছে। তখন তারা শোতে যেতে রাজি হয়ে যায়। বিশেষ করে গিলবার্ট খুবই উৎসাহিত হয়, কারণ সে ওই গ্রুপের বড় ফ্যান। ইউ এদের ব্যাপারে জানতো না, তাই সে তাদের ভিডিও দেখে এবং তাদের ফ্যান হয়ে যায়। এরপরে আসে শো এর দিন। সব সদস্যরা একসাথে শো দেখতে আসে। এখানে জাতাকা হঠাৎ করে তার এক্স ওয়াইফকে দেখতে পায়, যে কার সাথে বসে কথা বলছিল বহু বছর পর। তাকে দেখে জাতাকা সেখানে দাঁড়িয়ে যায়। মহিলাটি তার কাছে এসে বলে, তোমার যে টাকাটা ট্রান্সফার করার কথা ছিল সেটা এখনো ট্রান্সফার করেনি কেন? অন্যদিকে ওয়ার্ক ক্লাসের মেম্বাররা শুয়ের প্রস্তুতি নিচ্ছিল। তখনই তাদের এক মেম্বার এন্ডির মাথা ব্যথা শুরু হয়, যা দেখে তাদের ম্যানেজার বেশ চিন্তিত হয়ে পড়ে। এন্ডি বলে এটা সামান্য মাইগ্রেনের ব্যথা, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। এরপর সে ওয়াশরুমে যায় এবং সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে, যার ফলে তার ওষুধটাও হাত থেকে নিচে পড়ে যায়। এই সময় আমরা দেখতে পাই কেউ একজন তার ঔষধ যাতে খেতে না পারে লাথি এই ওষুধকে দূরে সরিয়ে দিচ্ছে। এদিকে ইউ এবং বাকিরা শো দেখার জন্য হলে আছে, তবে তারা লক্ষ্য করে তাদের সঙ্গে জাতকা নেই। জাতকা বাইরে তার এক্স ওয়াইফের সঙ্গে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি জাতকা তার শ্বশুরের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তবে সে জুয়া খেলে সব টাকা পুড়িয়ে ফেলেছে। এখন যেহেতু তার কাছে একটা ভালো জব রয়েছে, তাই সে কথাতে সমস্ত টাকা সুদসহ ফেরত দিয়ে দেবে। এই সময় সেখানে তাদের মেয়ে ইচিকা আসে। জাতাকার এক্স ওয়াইফ তার মেয়েকে বলে ইনি হলেন তোমার বাবা। তবে ইচিকা তাকে চিনতে পারে না। আসলে জাতকা তার মেয়েকে অনেক বছর আগে শেষবারের মতো দেখেছিল। ইচিকা যখন একদম ছোট ছিল তখনই তাদের ডিভোর্স হয়ে যায়। দেখা যায় ইচিকা তাকে চিনতে না পারায় জাতকা অনেক বেশি কষ্ট পায়। অন্যদিকে ওমারের শো শুরু হয়ে যায়, তবে সে ঠিকঠাক ভাবে জোকাসগুলো ডেলিভারি করতে পারছিল না, তাই তার জোকসের কেউ হাসে না। দেখা যায় সে ঠিকঠাক ভাবে জোকসগুলো ডেলিভার করতে পারছিল না, তাই তার জোকস কেউ হাসে না, বরঞ্চ আরো বিরক্ত হয়। এই সময় শো এর অর্গানাইজাররা এসে সেটিকে থামিয়ে দেয়, কারণ এন্ড্রি নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা ততক্ষণ সবাই জেনে গিয়েছিল। শো যেহেতু ভালো হয়নি, তাই তাকে এন্ড্রিকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়। ওমার তার গ্রুপের সবাইকে এন্ড্রিকে খোঁজার জন্য সাহায্য করতে বলে, তবে ইউ তো এন্ডির ব্যাপারে তেমন কিছুই জানতো না। তখন গিলবার্ট এন্ডির ব্যাপার সমস্ত কিছু তাদেরকে বলে এবং তার মাইগ্রেনের প্রবলেমের কথাটাও বলে। এই সময় ইস্যু তার স্মরণশক্তিতে জোর দিলে তার মনে পড়ে তারা যখন ভেতরে আসছিল তখন সে হলওয়েতে একটা ওষুধ পড়ে থাকতে দেখেছিল। তাই তারা দ্রুত সেখানে চলে গেলে ওষুধটা দেখতে পায় এবং চেক করে বুঝতে পারে এটা কোনো সাধারণ মাইগ্রেনের ওষুধ নয়, এটা একটা অপিওড ওষুধ। যেহেতু ওয়াশরুমের সামনে পড়েছিল, তাই ওরা ওয়াশরুমে দরজা খুলে চেক করতে থাকে এবং সেখানে তারা এন্ডিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। জানা যায় এন্ডি এক কানে শুনতে পায় না। ইউর সন্দেহ হয় এন্ড্রির ব্রেন টিউমার অথবা হাইড্রোসেলেফিস রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে এন্ড্রির বন্ধু এবং তার ম্যানেজার চলে আসে। এত লোক দেখে ইউ তাদেরকে ধমক দিয়ে